ওকে, আজকে আমরা কথা বলবো প্রবাবিলিটি থিওরি নিয়ে। তো প্রবাবিলিটি সম্পর্কে আসলে আমাদের কারো যদি সেরকম ধারণা নাও থাকে, কিন্তু আমরা দৈনন্দিন জীবনে হর হামেশাই আসলে প্রবাবিলিটি যে ধারণা বা কনসেপ্ট সেটা ব্যবহার করে থাকি। যেমন বিশেষ করে একটা কমন ধারণা যেটা আমরা প্রবাবিলিটি সচরাচর ইউজ করে থাকি, যে আমি শিওর এই ঘটনাটা কোনো কাউকে বলতে গেলে যে এটা ঘটবে বা সে এমন করবে এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। তো আপনারা যখন এভাবে কোনো কিছুর একটা সম্ভাবনার কথা বলেন বা কিছু ঘটতে পারে, হতে পারে, হ্যাঁ পেতে পারেন, এরকম কোনো কিছু, তখন সেটার ক্ষেত্রে মূলত প্রবাবিলিটি বা এটাকে বাংলায় বলে সম্ভাবনার বিষয়টি জড়িত। তো এখানে এরা একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে যে আহ, এখানে ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নের এক্সাম্পল দেওয়া। তা আমরা আমাদের দেশের এক্সাম্পল দিতে পারি। যে ধরেন আহ, মানে আগামীতে, মানে বাংলাদেশ স্মার্ট কান্ট্রি থেকে আমাদের দেশ ডেভেলপড কান্ট্রিতে উন্নত হবে কি হবে না, ঠিক আছে? তো তখন এটার পক্ষে বা পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেরই একটা আমরা ধরেন ভোট করলাম। বিশেষ করে অনেক সময় দেখবেন যে নিউজ পোর্টালগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তারা এ ধরনের ভোট করে থাকেন, ঠিক আছে? যেমন মাঝখান দিয়ে খুব একটা বিষয় জনপ্রিয়ভাবে চলেছিল যে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, বিশেষ সহকারে যাবতীয় সরকারি চাকরিতে বয়সের সীমা 35 করা নিয়ে আন্দোলন। তো সেটা নিয়ে অনেকগুলো চ্যানেল, তারা নিউজ টিভি, তারা হচ্ছে অনলাইনে তারা ভোট করেছিল, যেটাকে আমরা জনজরিপ বলতে পারি। তো এই জরিপের ফলাফলে দেখা গেছে যে ম্যাক্সিমাম মোর দেন 80% অফ দি পিপল তারা চায় যে মোটামুটি বয়সের সীমা 35 হোক। তো তার মধ্যে কিছু হ্যাঁ তো আছে এবং কিছু নো আছে, আবার কিছু লোক আছে ওখানের মধ্যে। আরেকটা জিনিস ছিল যে তারা আসলে হা বানা কিছুই বলেন নাই। তো এই ধরনের বিষয়গুলোর সাথে কিন্তু প্রবাবিলিটি জড়িত। এখন প্রবাবিলিটির কথা যখন আমরা বলতে যাই, তখন একটা গুরুত্বপূর্ণ টার্ম চলে আসে, সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। আমরা যেটা আলোচনা করেছিলাম, তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স হচ্ছে আমাদেরকে পপুলেশন সম্পর্কে কথা বলার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স আমাদেরকে সাহায্য করে। যেমন আমরা অনেক সময় আপনারা দেখবেন যে অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম সলভ করতে গেলে বা যখন ডাটা সায়েন্স মেশিন লার্নিং এর কাজ করবেন, তখন আউটপুট হিসেবে ডিপ লার্নিং এ আপনারা 95% কনফিডেন্স ইন্টারভাল এই কথাটা হচ্ছে শুনবেন। তো 95% কনফিডেন্স ইন্টারভাল এটাও এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। নাল হাইপোথিসিস, এই যে হাইপোথিসিস টেস্টিং, এগুলো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সের মধ্যে পড়ে। এখন ইনফারেন্স স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স গুলো আমরা নর্মালি ব্যাখ্যা করে থাকি ইনফারেন্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। যেমন এখানে আমরা যে ভোটারদের কথা হচ্ছে বলেছে, আমরা বললাম যে শতকরা 80%-এরও বেশি মানুষ ভোট দিয়েছিল বয়সের সীমা 35 পড়ার পক্ষে, ঠিক আছে? তার মানে মেজরিটি ভোট দিয়েছে কি ইয়েস এর পক্ষে। এখন সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স হচ্ছে ইউজ করতে পারি কিভাবে? আমরা যারা হচ্ছে রেসপন্স করেছিল, মানে যারা ভোট দিয়েছিল, তাদের রেসপন্স গুলোকে যদি আমরা এক্স আই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এক্স আই, ক্যাপিটাল এক্স ওয়াই মানে হচ্ছে, এক্স আই মানে হচ্ছে যে এক্স হচ্ছে আমাদের এই জনমত। তো এটা ধরেন যদি 100 জন এটা আমাদের রেসপন্স দিয়ে থাকে, তাহলে এটা হবে x 100। তো ইচ রেসপন্স এক্স আই ইজ এ রিয়েলাইজেশন অফ a random variable from a Bernoulli distribution with probability parameter pi। আচ্ছা, এখন এই যে লোকজন যে উত্তরটা দিচ্ছে, এটা কিন্তু সে অনলাইনে দিতেছে এবং এটা কিন্তু র্যান্ডম বেসিসে দেওয়া হচ্ছে। আপনি কিংবা আমি জানি না যে কে কোন দেশ থেকে দিচ্ছে, কে কোনখান থেকে দিচ্ছে। এ ধরনের তথ্যগুলো কিন্তু আমাদের জানা নেই। মানে র্যান্ডম বেসিসে লোকজন কেউ হ্যাঁ বলতেছে, কেউ না বলতেছে। তো মানে এটা হচ্ছে এক ধরনের কি র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা যে রেসপন্সটা পাচ্ছি র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ক্যাপিটাল, আপনার ক্যাপিটাল এক্স আই এর মাধ্যমে, এটা রিয়েলাইজ হচ্ছে এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তো এই র্যান্ডম ভ্যারিয়েবল মূলত একটা বের্নোলি ডিস্ট্রিবিউশন তৈরি করছে, যেটার প্রবাবিলিটির প্যারামিটার হচ্ছে পাই। বের্নোলি ডিস্ট্রিবিউশন কি এটা আমরা পরে জানবো। প্রবাবিলিটিকে যখন আমরা ব্যাখ্যা করতে যাই, তখন সেটার সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা জড়িত, যেটা আমাদের আসলে নেক্সট ক্লাসের টপিক। বাট তারপরেও খেয়াল রাখেন যে তখন আমরা বের্নোলি ডিস্ট্রিবিউশন সহ আরো যে ডিস্ট্রিবিউশন গুলো আছে সেটা আলোচনা করব। আচ্ছা, এখন আপনি যদি 100 জন থেকে রেসপন্স পান, তাহলে এক্স এর ভ্যালু এক্স, ক্যাপিটাল এক্স 1 থেকে স্টার্ট করে x 100 পর্যন্ত হবে। ঠিক সেরকম করে আমরা এখানে বললাম কি, দ্য রেসপন্সেস আর x1, x2 ড্যাশ ড্যাশ x1 আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। প্রতিজন মানুষ যে রেসপন্স দিচ্ছে, এটা একটা আরেকটার সাথে কি কোনো প্রকার সম্পর্ক নেই বা নির্ভরশীল না। তারা ভিন্ন ভিন্ন ভাবে যে যার মত প্রকাশ করছে। তো এরকম রেসপন্স গুলোকে আমরা আমরা প্রকাশ করলাম x1, x2, ড্যাশ ড্যাশ x1 দিয়ে।
এরপর আমরা হচ্ছে দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ দি স্যাম্পল মিন প্রপোর্শন এক্স। আচ্ছা, আমাদের যে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটা আছে, মানে এক্স এর তো আমরা অনেকগুলো ভ্যালু পাচ্ছি। এই ভ্যালুগুলো হচ্ছে কি এক্স বা স্যাম্পলের ভ্যালু। প্রতি সবগুলোকে নিয়ে আমরা একটা যদি ডিস্ট্রিবিউশন তৈরি করি, তাহলে সেই ডিস্ট্রিবিউশনে যদি আমরা গড় বের করি, তাহলে সেটা হবে কি স্যাম্পল মিন। বা এই স্যাম্পল মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি। তো এই যে স্যাম্পল মিন এক্স বার আছে এবং স্যাম্পল ডিস্ট্রিবিউশন আমাদের যেটা আছে, এই স্যাম্পল ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু, মানে যে ভ্যালুটা আমরা সম্ভব সম্ভাব্য ভ্যালু বা প্রত্যাশিত ভ্যালু আমরা বলতে পারি, সম্ভাব্য না, প্রত্যাশিত ভ্যালুটা হচ্ছে পাই। আর ভ্যারিয়েন্সটা হচ্ছে পাই ওয়ান মাইনাস পাই ডিভাইডেড বাই এন। এন হচ্ছে টোটাল নাম্বার আমাদের অবজারভেশন। এখন এখানে আমরা যদি সেন্ট্রাল নিউটন থিওরি অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে দ্য স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ অ্যাপ্রক্সিমেটলি আ নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আমরা আসেন আরো ডিটেলস এই জিনিসগুলো জানবো। তো স্ট্যাটিস্টিকে আমরা স্ট্যাটিস্টিকে ইনফারেন্সে আমরা বলেছিলাম যে পরিসংখ্যান বা স্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ডিপ লার্নিং এর ক্ষেত্রে বা ডাটা সায়েন্স মেশিন লার্নিং ফিল্ডে অ্যাপ্লাই করি, তখন দুটো বিষয় আছে, একটা হচ্ছে স্যাম্পল আর একটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে? তো পপুলেশন মানে হচ্ছে হোল, টোটাল অংশ। সেটা থেকে আমরা নর্মালি পপুলেশন নিয়ে কাজ করি না, আমরা পপুলেশনের অংশ বিশেষ নিয়ে কাজ করি, আমরা যেটাকে বলতেছি স্যাম্পল। এখন পপুলেশন থেকে আমরা যে পদ্ধতিতে স্যাম্পলটা সংগ্রহ করি, সেটা মূলত একটা র্যান্ডম প্রসেস। হ্যাঁ, ঠিক আছে। তো এখন র্যান্ডম প্রসেস যেহেতু, এখন এই র্যান্ডম প্রসেসের মাধ্যমে আমরা যে স্যাম্পলগুলো কালেক্ট করি, এই স্যাম্পলগুলোর প্রত্যেকটার কি ভ্যালুস আছে। এই ভ্যালুস ইন এ স্যাম্পল আর ভ্যারিয়েবল। এই স্যাম্পলগুলোর মধ্যে যাদের ভ্যালু আছে, সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল। ওকে। এখন ভ্যালুস ইন এ স্যাম্পল আর অলসো র্যান্ডম, এগুলো ভ্যারিয়েবল প্লাস এদের যে ভ্যারিয়েবল গুলো আছে, এই ভ্যালুগুলো হচ্ছে র্যান্ডম। এখন ভ্যারিয়েবলের ক্ষেত্রে যেটা যেটা হয়, ইফ উই কালেক্টেড আ ডিফারেন্ট স্যাম্পল উই উড নট অবজার্ভ এক্স্যাক্টলি দ্য সেম ভ্যালু অ্যাগেন। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়, এটা কিন্তু ফিক্সড না। ঠিক আছে? এখন আমরা ধরলাম, আপনি ধরেন হচ্ছে একটা বিড়ালকে খাওয়ালেন। ঠিক আছে? তো প্রথমবার আপনি বিড়ালকে যখন খাওয়ালেন, তখন সে যে পরিমাণ খেতে পারবে, সেকেন্ড টাইম খাওয়ালে কিন্তু সে আর সেই পরিমাণ খেতে পারবে না, কারণ অলরেডি প্রথম টাইমের খাওয়া তার পেটে হচ্ছে আছে, তার সেই পরিমাণ ক্ষুধা কিন্তু নেই। তার মানে এই ক্ষেত্রে আমরা যদি খাওয়ানোর পরিমাণকে আমরা x1 x2 এটা দিয়ে হচ্ছে ধরি, তাহলে হচ্ছে এক্ষেত্রে এক্স এর সংখ্যা কিন্তু প্রথমবারের চাইতে কম হবে। তার মানে এই ক্ষেত্রে ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম থাকছে না। এটা একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে ভ্যালুস ইন এ স্যাম্পল আর অলসো র্যান্ডম। এখন ভ্যালুগুলো যেগুলো আছে, যেহেতু এগুলো চেঞ্জ হচ্ছে এবং এগুলো কিন্তু খাওয়ার পরিমাণের উপর নির্ভর করতেছে, যদি এমন হয় সে প্রথমবার কম খেয়েছিল, সেকেন্ড বার বেশি খাচ্ছে, তখন কিন্তু এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো এটা ফিক্স থাকছে না, এটা কি র্যান্ডম থাকতে। তার মানে হচ্ছে উই ক্যানট প্রেসাইজ উই ক্যানট প্রেসাইসলি প্রেডিক্ট দ্য ভ্যালুস হুইচ উইল বি অবজার্ভ বিফোর উই অ্যাকচুয়ালি কালেক্ট দ্য স্যাম্পল। স্যাম্পল কালেক্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা বলতে পারছি না যে এক্সাক্ট ভ্যালু কত হবে, আমরা জাস্ট অনুমান করতে পারছি। ঠিক আছে? তো এটার এক্সাম্পল হচ্ছে কয়দিন আগে যেহেতু কোরবানি ঈদ গিয়েছে, কোরবানির এক্সাম্পল দিতে পারি। কোরবানি ঈদে আপনার ধরেন যে বাজেট সেটা হচ্ছে ফিক্সড, যে আমি এত টাকার মধ্যে গরু কিনবো। বাট আদৌ আপনি এত টাকার মধ্যে গরু পাবেন কিনা, বা এর রেঞ্জের মধ্যে, এর রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালুতে আপনাকে, মানে যে কোনো মূল্যে আপনার হচ্ছে কি আহ, আহ, গরু আপনাকে বা মানে কোরবানি পশু কিনতে হবে। এখন এটা হতে পারে, সাপোজ ধরেন এটা এক ধরনের কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল। এটা ধরেন আপনি 40,000 টাকার মধ্যে কোরবানি দিতে চান। তো 40,000 টাকার মধ্যে এটা হতে পারে, 35-এর মধ্যে হতে পারে, 37,000 টাকা হতে পারে, আবার 29,500 টাকা হতে পারে। তার মানে কি এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এবং স্যাম্পলটা কিন্তু র্যান্ডম আসতেছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে হয়তো আপনি যে ধরনের গরু চেয়েছিলেন, মানে আপনার প্রত্যাশিত সেটা, সে গবাদি পশু আপনি হয়তো পাননি। হ্যাঁ, তা এগুলো চেঞ্জ। আবার ধরেন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আপনার খুব শখ যে স্টক মার্কেটে ইনভেস্ট করে বড়লোক হয়ে যাওয়া। ওকে, ফাইন। তা আপনি মোটামুটি বিও অ্যাকাউন্ট খুলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করলেন। ওকে। এখন হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার কাছে 5টা কোম্পানি শেয়ার আছে, কিন্তু প্রতিদিনের লেনদেনের পরে দেখতেছেন যে দামে আপনি শেয়ার গুলো কিনেছেন, সে দামের মধ্যে কিন্তু আর তাদের প্রাইস নাই, তাদের প্রাইস চেঞ্জ হয়ে গেছে। হয় কারো দাম বেড়েছে অথবা কারো দাম কমেছে। তো এটাই হচ্ছে র্যান্ডমনেস। ঠিক আছে? এটার ভ্যালু গুলো চেঞ্জ হয়, এটা ভ্যারিয়েবল এবং হচ্ছে র্যান্ডম। এখন প্রবাবিলিটি হচ্ছে আপনার পরিসংখ্যানের মূলত এমন একটি বিষয় যেটা এই র্যান্ডমনেস নিয়ে হচ্ছে ডিল করে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত প্রবাবিলিটির কাজ। সম্ভাবনা টম্ভাবনা এই সবগুলো জিনিস বাদ দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা জীবনে যাই করে থাকি এগুলো হুটহাট কার্যক্রম আমরা করে থাকি। তো হুটহাট কার্যক্রমের সাথে র্যান্ডম কথাটি জড়িত, হুটহাট। ঠিক আছে?
তো র্যান্ডমনেস যখন জড়িত তখন এটার সাথে প্রবাবিলিটি থিওরির বিষয়টাও কিন্তু জড়িত, কারণ প্রবাবিলিটি ডিল করেই র্যান্ডমনেস নিয়ে। আচ্ছা, এখন প্রবাবিলিটি যখন আপনি করতে যাবেন, সবসময় খেয়াল রাখবেন প্রবাবিলিটি বুঝতে হলে আপনাকে প্রথমে চারটা শব্দের অর্থ ভালো করে জানতে হবে। এই অর্থ মানে যে তাদের বাংলা অনুবাদ বা ভোকাবুলারি অর্থ বা বেঙ্গলি মিনিং তা কিন্তু না, এরা প্রকৃতপক্ষে কি মিন করে, হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আউট এক্সপেরিমেন্ট, আর একটা হচ্ছে আউটকাম, আর একটা হচ্ছে স্যাম্পল স্পেস, আর একটা হচ্ছে ইভেন্ট। আচ্ছা, এক্সপেরিমেন্টটা হচ্ছে, নর্মালি আমরা এক্সপেরিমেন্ট কি বলি, গবেষণা কি বলে থাকি, ঠিক আছে। এক্সপেরিমেন্ট, তো এখানে এক্সপেরিমেন্ট হচ্ছে এক ধরনের কাজ, কর্ম। এখন কর্মটা হতে পারে কিরকম, ধরন হচ্ছে আপনার ছক্কা যখন আমরা খেলি, ছক্কা খেলে আমাদের কাছে যে ছক্কার ইয়েটা থাকে, সেখানে ছয়, 1 থেকে 6 পর্যন্ত থাকে। তারপরে যখন হচ্ছে ছক্কার গুটি চাল চাল দেন, তখন সেটা 1 থেকে 6-এর মধ্যে কি যে কোনো নাম্বার হতে পারে। কত নাম্বার হবে সেটা আপনি জানেন না। তো যখন আমরা ছক্কার গুটি চালছি, তখন সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, খেয়াল রাখবেন। আবার ছক্কার গুটি চালার পরে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়বে। এখন 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা পড়লে এটা 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, আবার 6 উঠতে পারে। তার মানে এটা হচ্ছে র্যান্ডম। এখন ধরেন আপনার হঠাৎ করে এখানে উঠলো 3 বা 2, তখন সেটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্ট করার ফলে যে ফলাফলটা পেলেন, সেটা সেটা হচ্ছে এটা 2 বা 3। এটাই হচ্ছে মূলত আউটকাম অফ দি এক্সপেরিমেন্ট। এখন হচ্ছে স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে হচ্ছে এখানে 3 না উঠে আর কি কি ভ্যালু উঠতে পারতো, 3 ছাড়াও, 3 সহ আরো কি কি ভ্যালু উঠতে পারতো সেটা যদি আমরা দেখি। তো এখন দেখেন ছক্কাতে সর্বোচ্চ ভ্যালু উঠতে পারে কত, 6। আর সর্বনিম্ন কত উঠতে পারে, 1। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6, এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। মানে অল পসিবল আউটকামের যে সেট, সেটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসকে আমরা নর্মালি ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করে থাকি। তারপর হচ্ছে আমাদের ইভেন্ট। ইভেন্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের অ্যানি সাবসেট এ অফ দি স্যাম্পল স্পেস। আচ্ছা, ইভেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার খেয়াল রাখবেন স্যাম্পল স্পেসের যে সাবসেট, হ্যাঁ, সেটা হচ্ছে ইভেন্ট। এখন এটা হতে পারে, ধরেন আমরা জানি যে এক যদি একবার আমরা ছক্কার গুটি চালাই, তাহলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা আমাদের আসবে। তো এখন আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে আপনি 3 বার চাললেন, 3 বার চালার পরে যেটা আসলো, একবার উঠলো আপনার ধরেন 4, আবার উঠলো 5, আবার উঠলো হচ্ছে 6। এখন আমরা বললাম যে আউটকাম হচ্ছে, আউটকাম হতে পারে স্যাম্পল স্পেস হতে পারে 1 2 3 4 5 6, তার মধ্যে আমি 3 বার চালার পরে আমার উঠলো 4 5 6। তো এটাই হচ্ছে মূলত সাবসেট অফ স্যাম্পল স্পেস এ, যেটাকে আমরা বলতেছি ইভেন্ট। এখন প্রবাবিলিটি তো হয়ে থাকে এই ইভেন্টেরই, যেমন কোনো ঘটনা যদি ঘটে, তখন সেই ঘটনার সাথে আমরা প্রবাবিলিটি, রিয়েল নাম্বারটা গুণ করে আমরা হচ্ছে অ্যাটাচড করে দিই। এটা হচ্ছে মূলত প্রবাবিলিটি। যেমন আমরা যদি বলি একটা ঘটনা হচ্ছে এ, তার মানে প্রবাবিলিটি হচ্ছে পি এ। যেমন কেউ যদি বলে যে মানে যারা বিয়ে শাদী করবেন, কেউ যদি বলে যে আমি আগের বছর বিয়ে করব, তখন তার বিয়ে করার সম্ভাবনা কত, ঠিক আছে, সেটা আমরা এটার সাথে দিতে পারি। এখন সালমান খান যদি বলে যে সে আগামী 2 3 বছরের মধ্যে বিয়ে করবে, তখন আমরা সেটারও একটা এরকম প্রবাবিলিটি কাজে লাগাতে পারি। সো এখন যেটা দেখা যায় যে সেট থিওরির সাথে এই প্রবাবিলিটির সম্পর্ক আছে। তার মানে হচ্ছে প্রবাবিলিটি থেকে বুঝতে হলে আমাদের হালকা পাতলা সেট সম্পর্কে জানতে হবে। তো সেট আপনারা এটা মোটামুটি ছোটকালেই পড়েছেন। সেটের ক্ষেত্রে সেটটাকে বলা হয়ে থাকে কালেকশন অফ এলিমেন্ট, ঠিক আছে। তো এই সেট কথাটা কিন্তু আমরা সচরাচর ইউজ করে থাকি। যেমন গহনার ক্ষেত্রে, মহিলাদের গহনার ক্ষেত্রে তারা বলে থাকেন সেট, হ্যাঁ, গহনার সেট। তারপরে অনেকে যখন বিয়ে শাদিতে একটা সময় মানে বিয়ে শাদিতে নানা ধরনের উপঢৌকন দেওয়ার প্রচলনটা ছিল, যদিও এখনো আছে, মানে কমেনি, বাট এখন লোকজন আরো অন্য ধরনের উপঢৌকনের কথা চিন্তা করে। বাট তারপরেও মফস্বল শহরগুলোতে, বিশেষ করে গ্রামগঞ্জে, এখনো যখন বিয়ে শাদী হয় তখন উপঢৌকন হিসেবে বা বিয়ে শাদীতে মানে আপনার নতুন দম্পতিদের কি ধরনের আসলে উপহার দেওয়া যেতে পারে, তো সেটা নিয়ে নানা রকম চিন্তা ভাবনা। তার মধ্যে প্রথম তালিকায় থাকে হচ্ছে ডিনার সেট, ঠিক আছে। তো ডিনার সেটটা হচ্ছে কি জিনিস, এটা হচ্ছে ডিনারের একটা সেট মূলত, ঠিক আছে। এটা ডিনার সেট মানে হচ্ছে ডিনার সেট মূলত। এখানে যেটা থাকে, আপনি খাওয়ার জন্য কি লাগবে, খাওয়ার টেবিলে হচ্ছে আপনার গ্লাস লাগবে। তার পরবর্তীতে হচ্ছে আপনার আপনার হচ্ছে আহ, যে ওয়াস্টেজ গুলো থাকে, ফুড ওয়াস্টেজ ফেলার জন্য আপনার আলাদা একটা
প্লেট লাগবে, খাওয়ার জন্য প্লেট লাগবে। এখন আপনারা 10-12 জন মানুষ হতে পারেন, এই কয়েকজনের প্লেট লাগবে। তার পরবর্তীতে আপনার সার্ভ করার জন্য যে আপনার যে আইটেমগুলো আছে সেই আইটেম সার্ভ করার জন্য বাটি লাগবে, চামচ লাগবে, মানে আরো অনেক জিনিস হচ্ছে লাগবে। আবার শরবত দেওয়ার জন্য আলাদা হচ্ছে গ্লাস লাগবে, ডিনারের জন্য আলাদা গ্লাস লাগবে। তো এই ডিনার সেটের মধ্যে মূলত এগুলো অনেক রকম আইটেম থাকে, কেউ বলে 16 পিস, 32 পিস, এরকম ভাগা মানে ভাগে ভাগে এটা আপনার ভাগ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেট। আবার আপনারা যখন হচ্ছে সেট মেনু খেতে চান, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে যখন যাবেন বা ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্টে, তখন দেখবেন যে সেখানে সেট মেনু আছে। সেট মেনু মানে হচ্ছে তারা কয়েকটা আইটেম একসাথে করে তারা হচ্ছে এই সেটটা তৈরি করেছে। যেমন আপনি যদি ম্যাকডোনাল্ডে যান, ম্যাকডোনাল্ডে গেলে বলবে তারা হচ্ছে যে আপনার ম্যাকডোনাল্ডের এটার সাথে আপনার হচ্ছে আমরা পিৎজা, আমরা আপনাকে আপনার একটা বার্গার দিচ্ছি, বার্গারের সাথে ধরুন ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি, আর সাথে আপনার পছন্দ মতো সফট ড্রিঙ্কস। তো এই যে একটা মানে সেট করে জিনিসটা দেওয়া, এটাই মূলত সেটের ধারণা। তার মানে হচ্ছে সেট ইজ এ কালেকশন অফ এলিমেন্ট। এখানে সেটের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে না, একাধিক মানে বিষয় হচ্ছে থাকে। তাই সেট ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, ওকে। আর সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে তাকে আমরা বলি মেম্বার অফ দি সেট। এখন এখানে সেটের কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন এ নামে একটা আমরা সেট তৈরি করলাম, যে সেটের মধ্যে আমাদের 3 জন মানুষের নাম উল্লেখ আছে, অ্যামি, বব অ্যান্ড স্যাম। আবার বি নামে একটা সেট তৈরি করলাম আমরা, যেখানের মধ্যে 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো দিয়েছি। আবার সি নামে একটা সেট তৈরি করলাম আমরা, যেখানে বললাম যে এক্স প্রাইম নাম্বার, যে প্রাইম নাম্বার গুলো আছে, হ্যাঁ, আমাদের সেই জিনিসগুলো হচ্ছে দিয়েছি। তো এভাবে করে আমরা সেট তৈরি করতে পারি। এখন সেট যখন তৈরি করবেন, সেটের যে উপাদানগুলো আছে সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা এপসিলন চিহ্ন, এই যে ই বাঁকা করে একটু গোলাকার টাইপের ই দেখতে পাচ্তেছে না, মোটা আকার ই আর কি, ঠিক আছে। মানে মনে হচ্ছে যে ইর পেটটা বের হয়ে গেছে সামনের দিকে, অনেকটা সেরকম। তো এই এপসিলন সাইনটা আমরা ইউজ করে থাকি। তো এক্স এপসিলন এ মানে হচ্ছে এক্স হচ্ছে এ সেটের একটি উপাদান, অথবা এক্স ইজ এলিমেন্ট অফ সেট এ, মানে এক্স হচ্ছে একটা উপাদান বা এলিমেন্ট, আর এ হচ্ছে আমাদের সেট, কারণ এ ক্যাপিটাল লেটারে আছে। আর যদি এক্স অ্যাপসিলন ইজ নট, এটা মানে হচ্ছে অ্যাপসিলনকে দিয়ে যখন স্ল্যাশ করে দেন, তখন হচ্ছে অ্যাপসিলন স্ল্যাশ মানে হচ্ছে যে এক্স ইজ নট এন এলিমেন্ট অফ সেট এ। আর যদি এমন হয় যে এ সেটটার মধ্যে কোনো উপাদানই নেই, অথবা এই সেট উইথ নো এলিমেন্ট, সেটের মধ্যে কোনো উপাদানই নেই, তখন আমরা ইউজ করে থাকি জিরো দিয়ে এটাকে স্ল্যাশ করে দিই। তার মানে হচ্ছে সেট উইথ নো এলিমেন্টস, মানে এটা হচ্ছে ফাঁকা সেট, ওকে। এখন আহ এখানে আমরা যে কাজটা হচ্ছে করব, একটা ভেন ডায়াগ্রাম আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্তেছি। তো ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে সেটের যে উপাদান গুলো আছে সেটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে ভেন ডায়াগ্রামের কনসেপ্ট হচ্ছে ইউজ করা হয়। তো এটার এক্সাম্পল হতে পারে কলেজ লাইফে, কারণ অনেকে বাংলাদেশি স্কুলগুলোতে কো এডুকেশন সব জায়গায় নেই। বিশেষ করে যারা জিলে স্কুলে পড়েছেন, ওই সেখানে শুধু বয়েজই ছিল। যেমন আমি জিলে স্কুলের, আমাদের মেট্রিক পর্যন্ত বয়েজই ছিল, আমাদের স্কুলে কম্বাইন ছিল না। কলেজে যাওয়ার পর হচ্ছে আমাদের কো এডুকেশন, মানে ছেলে মেয়ে একসাথে হয়েছে। এখন তো দেখা গেল যে ছেলে মেয়ে যখন একটা জায়গায় হতে ভর্তি হয়, তো তখন ছেলেদের নর্মালি কলেজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে ছেলেদের রোটা নর্মালি আলাদা থাকে, মানে মেজরিটি ছেলে সেই রোতে আলাদাভাবে বসে, আর মেয়েদের রো হচ্ছে আলাদাভাবে থাকে। কিন্তু এদের মধ্যে কয়েক মাস যাওয়ার পরে আবার 2 3 জন করে মানে সাময়িক সময়ের সৃষ্টি হয় আর কি, আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক আছে। তো আকর্ষণ সৃষ্টি হলে যেটা হয়, তখন 2 জন একসাথে বসার মতো এরকম 3 4টা আমরা ব্যতিক্রম এক্সাম্পল দিতে পারি। তো ধরেন হাতের বাম পাশে বসতেছে হচ্ছে ছেলেরা, এখানে গোল বৃত্তটাতে এ, আর হাতের ডান পাশে আমাদের বসতেছে হচ্ছে মেয়েরা, মেয়ে স্টুডেন্ট যারা আছে, তো এ এবং বি। তো এখন দেখা গেছে যে মাঝখানের সারিতে আপনার লাস্টের দিকে 3 4টা বেঞ্চে দেখা যাচ্ছে ছেলে মেয়ে একসাথে করে জোড়ায় জোড়ায় তারা বসেছে। তো এটা হচ্ছে এ ইউ এ এ ক্যাপ বি। এ ক্যাপ বি মানে হচ্ছে এই এ ক্যাপ বি মানে হচ্ছে যে আমাদের এই যে এই উপাদানগুলো কমন এতেও আছে এবং হচ্ছে বি তেও আছে। তার মানে বির ক্ষেত্রে হচ্ছে মানে ওরা হচ্ছে ফিমেল স্টুডেন্ট, আর এর ক্ষেত্রে তারা হচ্ছে মেল স্টুডেন্ট। এটা হচ্ছে এ কমন বি। আচ্ছা, ইউনিয়ন সেট গুলোতে ক্ষেত্রে আপনি যখন সেটকে যখন যুক্ত করতে যাবেন, মানে সেটের ক্ষেত্রে যোগ বিয়োগটার ধারণাটা একটু অন্যরকম। তো সেটের ক্ষেত্রে ধরেন হচ্ছে
এ সেটে কতগুলো উপাদান আছে, বি সেটে কতগুলো উপাদান আছে, এখন আপনি সবগুলোকে একসাথ করতে চান। তো একসাথ করতে হলে আমরা তাদেরকে একত্রিত করতে হবে। নর্মালি এটা এর জন্য আমরা ইউনিয়ন সাইন, ইউ সাইনটা হচ্ছে এভাবে ইউজ করে থাকি। তো ইউনিয়নে কি হয়, নর্মালি আমরা যখন বলি যে লেবার ইউনিয়ন বা কোনো কিছু ইউনিয়ন, যেমন সাংবাদিক ইউনিয়ন হতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে বা স্টুডেন্ট ইউনিয়ন হয়ে থাকে। তো সেক্ষেত্রে নর্মালি যে জিনিসটা হয় যে সবাই যারা স্টুডেন্ট থাকে তারা সেই ইউনিয়নের মেম্বার হয়। তো সেটের ক্ষেত্রে এই ইউনিয়নটা মানে হচ্ছে এরকম, আমার এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেটের যত উপাদান আছে তার সাথে আমার বি সেটের উপাদানগুলো একসাথে হয়ে যাবে। সেটা হচ্ছে মূলত আমাদের ইউনিয়ন। যেমন আমরা এখানে যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এ সেটের ক্ষেত্রে আমার উপাদান আছে 1 2 3 4, আর বি সেটের ক্ষেত্রে আমার উপাদান আছে 2 3, আর সির ক্ষেত্রে আমার উপাদান হচ্ছে 4 5 6। তখন আমরা যে কাজটা করব, যদি এ ইউনিয়ন বি দেখি, তখন 1 2 3 4 তো আমাদের এ তেও আছে এবং বি তেও আছে, তার মানে দুইটাতে কমন উপাদান আছে। ঠিক আছে। ইউনিয়নের ক্ষেত্রে খেলা, এবার ইউনিয়নের ক্ষেত্রে আমরা কমন আনকমন সব উপাদানগুলো একবার একবার করে নিয়ে এসে, একবারের বেশি কিন্তু আনা হয় না, যার কারণে এখানে 2 2বার করে আছে কিন্তু 2 একবারই এসেছে। আবার 3 2বার করে আছে কিন্তু 3 আপনার একবারই এসেছে। আর যদি ইয়া থাকে, আমরা যেটাকে বলি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে বিরোধ। ঠিক আছে। হ্যাঁ, বিরোধটা কিরকম, ধরানো হচ্ছে এ সেট দেওয়া আছে, এ সেটের উপাদান দেওয়া আছে 1 2 3 4, বি সেট দেওয়া আছে, বি সেটের উপাদান দেওয়া আছে 2 3। তো আপনি এ ইউনিয়ন বি যদি করেন, তখন আপনাকে দেখতে হবে এক্ষেত্রে কমন উপাদান কোনগুলো। যেমন কমন আমাদের এখানে হচ্ছে 2 এবং হচ্ছে 3। তো আমরা এখানে কমন উপাদান হিসেবে এটা করে দিলাম। আচ্ছা, এখানে সেটের কিছু ল আছে, এটা আমাদের আসলে না দেখলেও চলবে। আচ্ছা, এখানে এই ইয়াটা গুরুত্বপূর্ণ। এ ইউনিয়ন বি আমাদের যদি হয়, তখন মানে হচ্ছে যে আমাদের এ এবং বি দুইটাই হচ্ছে, মানে এ ক্যাপ বি মানে হচ্ছে বোথ এ এবং বি উইল হ্যাপেন। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এদার এ অর বি এর হ্যাপেন। আচ্ছা, এরা এখানে এটা ব্যাখ্যা করছে ইয়ে দিয়ে, প্রবাবিলিটি দিয়ে। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে প্রবাবিলিটির সাথে আমরা সেটের বিষয়টা ব্যাখ্যা করি। এটাকে বলে অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, মানে প্রবাবিলিটির তত্ত্ব বা ফর্মুলা আমরা বলতে পারি। হ্যাঁ, বা শতসিদ্ধ, একদম অ্যাকুরেট বাংলা যদি বলতে চাই। ঠিক আছে, শতসিদ্ধ যদিও খুব জটিল শব্দ, অনেকের সেটা হয়তো মাথায় না ধরতে পারে, যাই হোক। আচ্ছা, প্রবাবিলিটি ইজ ফর্মালি ডিফাইন্ড অ্যাজ এ ফাংশন অফ পি। তো প্রবাবিলিটিকে আমরা বলতেছি ইট ইজ এ ফাংশন অফ পি। ঠিক আছে। এখন আমরা যদি পি এ লিখি, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, ইভেন্ট এ। এখন আমরা যে কাজ করতেছি, সাচ এ ফাংশন ইজ এ প্রবাবিলিটি ফাংশন ইফ ইট স্যাটিসফাই দি ফলোয়িং। আচ্ছা, প্রবাবিলিটিকে আমরা ফাংশন হিসেবে তখনই ধরবো যখন সেটা নিচের এই উপাদানগুলো আমাদের করে, মানে একটা একটা জিনিসকে প্রবাবিলিটি ফাংশন হিসেবে আমরা তখনই প্রকাশ করব যখন এটা মূলত তিনটা বিষয়কে এটা ওই জিনিসের মধ্যে থাকে বা উপস্থিত থাকা মানছে। একটা কি, প্রবাবিলিটি অফ এ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ফর অল ইভেন্টস অফ এ। এতে যত ধরনের ইভেন্ট ঘটক না কেন, প্রবাবিলিটির ভ্যালু কোনো সময় জিরোর নিচে যাবে না। এটা হয় জিরো সমান হবে, না হয় জিরো থেকে উপর হবে। বা এটাকে আমি আরো কথা বলতে পারি, মানে সেকেন্ড আমাদের যদি অ্যাক্সিওমটা দেখি, সেকেন্ড এর অ্যাক্সিওমটা হচ্ছে প্রবাবিলিটি অফ এস ইজ ইকুয়াল টু 1। এক সবচেয়ে হাইয়েস্ট প্রবাবিলিটি হতে পারে 1। তার মানে প্রবাবিলিটির ভ্যালু সবসময় খেয়াল রাখবেন 0 থেকে 1 এর +1 এর মধ্যে ভ্যারি করে, এটা কোনো সময় কিন্তু মাইনাস হয় না। যদি কোনো সময় দেখেন যে প্রবাবিলিটির ভ্যালু মাইনাস আসতেছে, তার মানে বুঝবেন এটা হচ্ছে কেয়ামতের আলামত। ঠিক আছে, মানে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে, সহজ কথা। আচ্ছা, অ্যাক্সিওম 3। অ্যাক্সিওম 3 হচ্ছে ইফ ইভেন্টস A1 A2 আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট। একটা ডিসজয়েন্ট ইভেন্ট দেন এটা, আচ্ছা ডিসজয়েন্ট ইভেন্ট সম্পর্কে আমরা এখনো পড়িনি, তাই এই অ্যাক্সিওমটা এখন আপনাদের মাথায় না রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন যে প্রবাবিলিটির কিছু প্রপার্টি আছে, আমরা যদি দেখি যে ফর দি এমটি সেট, আমরা এমটি সেটকে কিভাবে ব্যাখ্যা করে থাকি, জিরোকে স্ল্যাশ করে কেটে দিই। ঠিক আছে। তখন যদি প্রবাবিলিটি অফ জিরো মানে জিরো সেট বা ফাঁকা সেট আমাদের আসে, তখন আমরা, সরি এমটি সেট আসে, তখন সেক্ষেত্রে সেটার প্রবাবিলিটি হবে 0, কারণ এটার মধ্যে যেহেতু কোনো উপাদান নেই। সো আলটিমেটলি এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কি, 0। তারপরে হচ্ছে প্রবাবিলিটি প্রপার্টি, যেটা হচ্ছে প্রবাবিলিটির ফাইনিট অ্যাডিক্টিবিলিটি। সেটা হচ্ছে ইফ A1 A2 ড্যাশ ড্যাশ A1 আর পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট ইভেন্ট। যদি A1 A2 ড্যাশ ড্যাশ A1 হচ্ছে এরা ইভেন্ট, এবং এরা হচ্ছে পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, মানে এরা একে অপরের সাথে সম্পর্কিত না ইভেন্ট, তাহলে আমাদের প্রবাবিলিটির যে ভ্যালুটা আমরা বের করব সেটা হবে n সামেশন i = 1 PAI। এটা হচ্ছে আমাদের
এটা তার মানে হচ্ছে, যদি আমাদের ধরেন তিনটা ঘটনা ঘটে, তাহলে আমাদের টোটাল প্রবাবিলিটিটা হবে এরকম: পি এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ ইভেন্ট A1 প্লাস প্রবাবিলিটি অফ ইভেন্ট A2 প্লাস প্রবাবিলিটি অফ ইভেন্ট A3। এটা হচ্ছে এইটার মূল বিষয়। ঠিক আছে। এখন আহ, তার পরবর্তীতে হচ্ছে প্রবাবিলিটি ক্ষেত্রে ফর এনি ইভেন্ট এ উই হ্যাভ প্রবাবিলিটি A⁻C। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক আছে। আমাদের কমপ্লিমেন্টারি ক্ষেত্রে আপনার তখন হচ্ছে A1 - PA। আর প্রবাবিলিটি ক্ষেত্রে ফর এনি ইভেন্ট এ পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে 1। যে কোনো ইভেন্ট এর ক্ষেত্রে হয় প্রবাবিলিটির ভ্যালু একের চাইতে বেশি হবে, না হলে কি একের সমান সমান এটা হচ্ছে হবে। আচ্ছা, তারপরে যদি আপনার দুইটা ঘটনা ঘটে, ঠিক আছে, তো দুইটা ঘটনা ঘটলে যদি দুইটা ঘটনার আপনার সমন্বয় করতে চান, মানে ইউনিয়ন করতে চান, তাহলে আপনাকে প্রথমে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এই দুটার সমষ্টি করতে হবে। সমষ্টি করে মাইনাস প্রবাবিলিটি অফ এ ক্যাপ বি, মানে এ এবং বি এর মধ্যে যে কমন উপাদান গুলো আছে সেটার প্রবাবিলিটি এই P1 এবং PB এর যোগফল বা সমষ্টি থেকে আপনার বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে আসেন যে এবার আমরা প্রবাবিলিটির আর ব্যাখ্যাটা আমরা কিভাবে হচ্ছে দিতে পারি। এখানে তারা বলেছে, তো প্রবাবিলিটি থিওরি টেলস আস হাউ টু ওয়ার্ক উইথ প্রবাবিলিটি ফাংশন। মূলত প্রবাবিলিটি ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে কাজ করব, এটা আমাদের প্রবাবিলিটি থিওরি জানিয়ে দেয়। এবং আমরা এই ক্ষেত্রে যে কাজটা করে থাকি, যে ধরনের ঘটনা ঘটে তাদের তাদের সাথে আমরা প্রবাবিলিটির ভ্যালুটা আমরা অ্যাড করে দিই। ঠিক আছে। এখন হাউএভার দিস ডাজ নট টেল আস হোয়াট প্রবাবিলিটি মিন, কিন্তু এটা আসলে আমাদের ব্যাখ্যা করে না যে আসলে প্রবাবিলিটি প্রকৃতপক্ষে কি মিন করে। এখন প্রবাবিলিটির কিছু অল্টারনেটিভ মিনিং আছে, কিছু বললে ভুল হবে, অসংখ্য অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন আছে। এখন আমরা তার মধ্যে একটা ইন্টারপ্রিটেশন এখানে আজকে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ইন্টারপ্রিটেশন অফ প্রবাবিলিটি। ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে প্রবাবিলিটির ব্যাখ্যা। তো এক্ষেত্রে ব্যাখ্যাটা হচ্ছে, দিস স্টেটস দ্যাট দি প্রবাবিলিটি অফ আউটকাম এ অফ অ্যান এক্সপেরিমেন্ট is the proportion relative frequency of times in which A would be the outcome if the experiment was repeated a very large number of times under similar conditions। আচ্ছা, এখানে অনেক জটিল জটিল কথা লিখেছে। শুদ্ধ কথা হচ্ছে, আপনারা যদি একটা বিষয় অনেকবার হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেন, তাহলে প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করার পর ফলে আমরা একটা তাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে পাবো। এই ফ্রিকোয়েন্সি গুলোর উপরে ভিত্তি করে আমরা প্রবাবিলিটিকে ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি এরকম করে, a key question is to how to determine numerical values of probability of A for the probability of particular events. This is done empirically by observing actual realizations of the experiment and using using them to estimate probabilities. In the simple cases, this one basically applies the frequency distribution to observed data. নর্মালি আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মাধ্যমে এটা দেখার চেষ্টা করি। যেমন এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, আপনার কাছে হচ্ছে একটা কয়েন আছে। হুম। আমাদের বাংলাদেশে 5 টাকার কয়েন, যেটার এক পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং আরেক পাশে যমুনা বহুমুখী সেতু আছে। তো কয়েনটাকে আপনি যদি টাচ করেন, হয় আমাদের যমুনা বহুমুখী সেতু ছবি আসবে, না হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আসবে। এই দুইটার বেশি কিন্তু এখানে আউটকাম নাই, মানে প্রবাবিলিটি এই দুইটার মধ্যে যে কোনো একটাই আসবে। তো এখানে তারা যেটা বলতেছেন সেটা হচ্ছে, ধরেন আপনি এই কয়েনটাকে যদি 10,000 বার টচ করেন, ঠিক আছে, এবং আপনার 5.03% বার যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আসে, তাহলে আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি প্রবাবিলিটি অফ হেড। তাহলে আমরা বলবো যে প্রবাবিলিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আসার সম্ভাবনা হচ্ছে 0.5 ওই কয়েনটার মাধ্যমে। ঠিক আছে। আবার যদি এরকম হয় যে আপনি ধরেন আমাদের বাংলাদেশের জনসংখ্যা এখন হচ্ছে 17 কোটি প্লাস, ঠিক আছে। তখন আমরা বললাম এই 17 কোটি জনসংখ্যার মধ্যে আমাদের আহ ধরেন 56% হচ্ছে বা 58% হচ্ছে আমাদের পুরুষ। তাহলে আমরা যে কাজটা করব, আমরা আমাদের প্রবাবিলিটি অফ বয় দ্য পপুলেশন আমরা যদি বলি, তাহলে আমাদের দেশের জনসংখ্যার মধ্যে মানে বয় বা মেল থাকার যে প্রবাবিলিটি, আমরা সেটাকে 0.51 এরকম বা 0.5 আমরা ধরতে পারি। তো এভাবে আমরা নর্মালি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটির মাধ্যমে বিষয়গুলোকে দেখার চেষ্টা করি। আর একটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি। তো ক্লাসিক্যাল প্রবাবিলিটি হচ্ছে মূলত একটা স্পেশাল কেস, বা এখানে যে কাজটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা এখানে
যে প্রবাবিলিটি যে ভ্যালুগুলো আছে সেগুলো কাউন্টিং এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো কাউন্টিং এর মানে হচ্ছে, কাউন্টিং এর মাধ্যমে যেহেতু আমরা পেয়ে থাকি, তাই এক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি, দ্য স্যাম্পল স্পেস, যে স্যাম্পল স্পেসটা আছে মানে নাম্বার অফ পসিবল আউটকাম, অল পসিবল আউটকামস অন কন্টেন্স অনলি ফাইনিট নাম্বার অফ নাম্বারস। তার মানে এখানে যেহেতু আমরা আসলে বলতেছি যে আমরা স্পেশাল কেস অফ ভ্যালুস অফ প্রবাবিলিটিস, তাই এই ক্ষেত্রে আমাদের যে আউটকামের সংখ্যাটা থাকে সেটা একটা ফাইনিট বা সীমিত সংখ্যার মধ্যে সেটা থাকে, এবং অল অফ দি আউটকামস আর ইকুয়ালি লাইকলি, এবং যতগুলো আউটকাম আমরা থাকে সেগুলো ইকুয়ালি লাইকলি হয়ে থাকে। যেমন এটার এক্সাম্পল হতে পারে এরকম যে আপনারা একটা ধরেন স্কুলে বার্ষিক আপনারা রচনা প্রতিযোগিতা আপনারা আয়োজন করেন। তো সে রচনা প্রতিযোগিতায় ধরেন আপনাদের ক্লাস থেকে 10 জন স্টুডেন্ট অংশগ্রহণ করলো। তো 10 জন স্টুডেন্টের মধ্যে সবারই কিন্তু মোটামুটি মানে যে রচনা লেখা সেটা মোটামুটি ভালো হয়েছে, এবং 10 জনই খুবই ভালো স্টুডেন্ট। আমরা তাদের যে অতীত রেকর্ড যদি দেখে থাকি, তো এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি তাদের সবারই কিন্তু ইকুয়ালি লাইকলি পসিবিলিটি আছে এ রচনা প্রতিযোগিতা চান্স পাওয়া। ঠিক আছে। তো এটাকে আমরা নর্মালি প্রকাশ করে থাকি যদি আমাদের স্যাম্পল স্পেস এস হয়, এবং এই স্যাম্পল স্পেস এস এর মাধ্যমে আমরা যে আউটকামটা পাবো সে ইকুয়ালি সে ইকুয়ালি লাইকলি আউটকাম নাম্বার, আউটকামের সংখ্যা যদি এম হয়, তাহলে আমাদের যে ইভেন্ট এ, সে সেই ইভেন্ট এর ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি অফ এ হচ্ছে কে ডিভাইডেড বাই এন। কেটা হচ্ছে আমাদের মূলত নাম্বার অফ আউটকামস ইন ইভেন্ট এ, আর এটা হচ্ছে এটাকে আমরা ভাগ করব টোটাল নাম্বার অফ আউটকামস ইন স্যাম্পল স্পেস। ঠিক আছে। এন্ড দ্যাট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ ইজ দ্য প্রপোর্শন অফ আউটকাম হুইচ বিলংস টু এ আউট অফ অল পসিবল আউটকামস। তো এই ক্ষেত্রে আমরা কাউন্টিং এর মাধ্যমে প্রবাবিলিটির ভ্যালুটা আমরা বের করে থাকি। আচ্ছা, আর একটা বিষয় আছে যে ক্ষেত্রে আমরা মূলত কাউন্টিং মেথড ইউজ করে থাকি, এটা হচ্ছে যে কম্বিনেটোরিয়াল কাউন্টিং মেথডস। তো কম্বিনেটোরিয়াল কাউন্টিং মেথডস এর ক্ষেত্রে এটা হয় নর্মালি আপনারা দেখবেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যারা জিম্যাট জি এর এক্সাম হচ্ছে দিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংক রিক্রুটমেন্ট পরীক্ষাগুলোতে এবং অনেক ক্ষেত্রে বিসিএস পরীক্ষাগুলোতে একটা প্রশ্ন আসে বলের। ঠিক আছে। ধরেন একটা পাত্রে লাল বল ছিল, আর একটা পাত্রে নীল ছিল, আর একটা পাত্রে সবুজ বল ছিল। সেখান থেকে বল উঠালে হয় বল আপনি উঠিয়ে রেখে দিয়েছেন, আবার উঠিয়ে রেখে দেন নাই, আবার আবার সেখান থেকে হয়তো বল উঠিয়ে সেগুলোকে সাজিয়ে রেখেছেন কিংবা সাজিয়ে রাখেন নাই। তো এক্ষেত্রে নর্মালি কম্বিনেটর কাউন্টিং মেথডস এর যে প্রবাবিলিটি যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করা হয়। সেটা কিরকম, আপসে পাওয়ারফুল সেট অফ কাউন্টিং মেথডস আনসার দি ফলোইং কোশ্চেন। মূলত কম্বিনেটোরিয়াল কাউন্টিং মেথডস এর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে থাকি। হাউ মেনি ওয়েস are there to select k objects out of n distinct object distinct object? কতগুলো ভিন্ন পদ্ধতিতে আমরা কে অবজেক্টকে বাছাই করতে পারি, গিভেন দ্যাট আমাদের অলরেডি টোটাল নাম্বার অফ অ্যান্ড ডিস্টিংক্ট অবজেক্ট হচ্ছে রয়েছে। তো এই আনসারটা মূলত ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে, যে যে সিলেকশনটা আমরা করতে যাচ্ছি সেই সিলেকশনটা কি রিপ্লেসমেন্টের মাধ্যমে হয়েছে না উইথাউট রিপ্লেসমেন্টের মাধ্যমে হয়েছে। রিপ্লেসমেন্টের মাধ্যমে হয়েছে যে আমরা একটা অবজেক্ট প্রথমে সিলেক্ট করলাম এবং সেটাকে কয়েকবার আমরা সিলেক্ট করলাম, তার মানে এই ক্ষেত্রে এটাকে রিপ্লেস করা হয়েছে। আর উইথাউট রিপ্লেসের মানে হচ্ছে an object can be selected only once, আমরা শুধুমাত্র একটা অবজেক্ট একবারই আমরা সিলেক্ট করতে পারবো। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে whether the selected set is treated as ordered or unordered। আমরা যে সেটটাকে সিলেক্ট করেছি সেটাকে আমরা কি অর্ডার হিসেবে সিলেক্ট করব না আনঅর্ডার্ড হিসেবে সিলেক্ট করব। প্রথমে হচ্ছে অর্ডার সেট উইথ রিপ্লেসমেন্ট। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে আসলে আলোচনা করবো, এটা অনেক বড় এবং একটু জটিল কনসেপ্ট। এটা আলোচনাটা নেক্সট ক্লাস পর্যন্ত রাখে, আজকে আসলে অনেকগুলো বিষয় আলোচনা করছি। যাই হোক, আপনাদের মাথায় আজকের বিষয়গুলো ঢুকতে পারলে হয়েছে, এগুলো এমনি অনেক টেকনিক্যাল বিষয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কি এতটুকু পর্যন্ত? যদি আমি চেষ্টা করছি একদম সিম্পল ভাবে, আমি কিন্তু এমন না যে যে বইয়ের লাইন দেখে দেখে পার্ট বাই পার্ট পড়ছি, আমি কিন্তু প্রতিটা জিনিসকে সুন্দর করে আমার মতো করে বাংলায় আমি ব্যাখ্যা করার হচ্ছে চেষ্টা করছি। ঠিক আছে, এক্সাম্পল গুলোও কিন্তু রিয়েল লাইফের আমাদের দেশি এক্সাম্পল দেওয়ার আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আজকের লেকচার এখান পর্যন্ত হচ্ছে থাক। আপনাদের নেক্সট
নেক্সট হচ্ছে দেখা হবে, নেক্সট হচ্ছে ক্লাস আপনাদের হচ্ছে সোমবারে, আপনারা তো জানেনই। তবে এই নেক্সট উইকের সোমবারে ক্লাস হলে তারপর থেকে ওই আগামী উইকগুলোতে শুক্রবারে ক্লাস হবে, কারণ নেক্সট উইকের পর থেকে আমি একটু আসলে 1-1.5 মাসের জন্য একটু ব্যস্ত হয়ে যাব, তো সোমবারে ক্লাসটা নেওয়া আমার জন্য কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তো শুক্রবারে ক্লাসটা আমাদের কন্টিনিউ থাকবে, মানে উইকলি একদিন করে। এরপরে আবার এই 1-1.5 মাস গেলে তারপর আমি আবার চেঞ্জ করে 2 দিন ক্লাস নিয়ে আসবো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোমবারে দেখা হচ্ছে। জি, বাই। থ্যাংক ইউ।